Hello everyone and welcome all of you to Easy Electrical. So this is our third set. আমাদের previous year question series এর এটা third set যেটা আমরা পাবলিক ডোমেইনে রাখছি, ঠিক আছে? এই পাবলিক ডোমেইনে রাখা ভিডিও সিরিজটার মধ্যে টোটাল 50টা কোশ্চেন সেট আছে যেটা আমাদের বিভিন্ন ব্যাচেসের মধ্যে শেয়ার করা হয়। তো সেই পেড কন্টেন্টটা আমরা লাইভ করে দিলাম এই ক্লাসটাকে। তো দেখো আমাদের বেসিক্যালি তিনটে বিষয়ের উপর আমরা ক্লাস করাই। একটা হচ্ছে যারা আইটিআই স্টুডেন্টস রয়েছে, ঠিক আছে, তাদের জন্য আমাদের একটা ব্যাচ চলছে ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ব্যাচ। তোমরা যারা আইটিআই এর বিভিন্ন এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই এই ব্যাচে জয়েন করতে পারো। ও বিভিন্ন যে ওপেনিংস গুলো আসছে যেমন ডিআরডিওর ওপেনিং আছে, ঠিক আছে, ইসরোর ওপেনিং আছে, তো সেই সমস্ত কোশ্চেন পেপারগুলোকে আমরা এর থ্রু দিয়ে ক্যাটার করছি। নেক্সট WBPHIDCL এর একটা এক্সামিনেশন বেরিয়েছে, সেখানেও তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর ইম্পর্টেন্স রয়েছে, তো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজের মধ্যেই কিন্তু এটা পড়ছে। আমাদের অলরেডি এটারই একটা ব্যাচ চালু হয়েছে, তোমরা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং এর ফার্দার ডিটেলস তোমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে জেনে নিতে পারো। তো এইখানে যে থার্ড ব্যাচটা যেটা আমাদের চলছে, দ্যাট ইজ BSF গ্রুপ বি, ঠিক আছে, এখানেও আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাশন হচ্ছে। সো দিস ইজ দ্য থার্ড সেট। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি 8335067725। তো তোমরা যদি যোগাযোগ করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলে আসছি আজকে ক্লাসের সেটে। সো আজকে 50টা কোশ্চেন আছে, তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা বলছে দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড ইন দ্য স্টেটার অফ এ 3-phase ইন্ডাকশন মোটর, ঠিক আছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউসড হয় একটা স্টেটারে ইন এ 3-phase ইন্ডাকশন মোটর, সেটা কোন স্পিডে ঘোরে। আমরা সবাই জানি যে এটা বেসিক্যালি যে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা আসে, যে সাপ্লাইতে তুমি দিচ্ছ, যে তুমি 3-phase সাপ্লাইটা দিচ্ছ, সেই 3-phase সাপ্লাইয়ের যে সিনক্রোনাস স্পিড হয়ে থাকে, সেই 3-phase সাপ্লাইয়ের যে সিনক্রোনাস স্পিড হয়ে থাকে তার উপর ভিত্তি করে কিন্তু তোমার ভেতরে তৈরি হওয়া যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সেটা সেম সাইজের হয়ে থাকে, রাইট? সো সিনক্রোনাস স্পিড ইজ দ্য কারেক্ট অপশন আউট অফ দ্য 4 অপশনস, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। টু ক্যালকুলেট দ্য স্লিপ ইন অ্যান ইন্ডাকশন মোটর 4 পোল 50 হার্জ রোটেটিং অ্যাট 1400 RPM, ঠিক আছে, আমাদের স্লিপটা ক্যালকুলেট করতে বলেছে একটা 4 পোল ইন্ডাকশন মোটরের জন্য, যে ক্ষেত্রে 50 হার্জ অ্যান্ড 1400 RPM রয়েছে। তো এটা কি করে করব? আমরা জানি যে স্লিপ বার করতে গেলে সবার আগে আমাকে বার করতে হবে NS। সো NS মানে কত? 120 M/P। তো তুমি ভ্যালুতে বসিয়ে দাও 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 4। তো এখান থেকে কত আসছে? এটা হচ্ছে 30। সো এখান থেকে আসছে তোমার 1500। সো slip will be NS minus NR by NS, we all know, into 100%। তার মানে এখান থেকে মাল্টিপ্লাই করো, দেখো কত হচ্ছে 1500 minus 1400 divided by 1500 into তোমার 100%। দ্যাট মিনস এটা তোমার কাছে কত এলো রেজাল্টটা? এটা আমার কাছে আসছে গিয়ে 100 divided by 1500 into 100%। দ্যাট মিনস 6.6% is the কারেক্ট অপশন, ঠিক আছে। তো 6.6% হচ্ছে আমাদের কারেক্ট অপশন। নাও কামিং টু থার্ড কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। ইন এ স্মল ক্যাপাসিটর ইন্ডাকশন মোটর দ্য টাইপ অফ দ্য স্টার্টার, ঠিক আছে, একটা স্মল ক্যাপাসিটর ইন্ডাকশন মোটরের জন্য যে স্টার্টারটা আমরা ব্যবহার করে থাকি সেটা কি হয়ে থাকে? স্টার ডেল্টা স্টার্টার, ডল স্টার্টার, অটো ট্রান্সফরমার স্টার্টার না রোটো রেজিস্ট্যান্স স্টার্টার? তো বেসিক্যালি স্মল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা ডল স্টার্টারটাকে প্রেফার করে থাকি, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন। as per the IE regulations, when the service lines are installed elsewhere other than along with any street, the conductor of the line at any part shall have a height not less than the specific value। তো 11 kb এর জন্য what is the specific value? এটা একটা ডাটা বেসড কোশ্চেন, তোমরা এটা একটু মনে রাখবে, দ্যাট ইজ 4.572। তো 4.572 হচ্ছে একটা মিনিমাম হাইট, যার উপর ভিত্তি করে আমরা এটা করে থাকি যে মিনিমাম হাইটটা এটাকে কনসিডার করা হয়। নাও কামিং টু নেক্সট কোশ্চেন। এ পেনস্টক ইজ ইউজড অ্যাজ আ কন্ডুইট বিটুইন, একটা পেনস্টককে আমরা কন্ডুইট হিসেবে ব্যবহার করে থাকি কোথায়? দ্য স্টিম চেস্ট অ্যান্ড এ টারবাইন ইন এ থার্মাল স্টেশন, দ্য ড্যাম অ্যান্ড টারবাইন ইন এ হাইড্রো স্টেশন, the turbine and the discharge drain, the heat exchanger and the turbine or the nuclear power plant। তো কোনটা? তো বেসিক্যালি এটা হাইড্রাল পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা জানো যে এখানে যদি ড্যাম থেকে থাকে, তো সেই ড্যাম থেকে তোমরা পেনস্টকস এর থ্রু দিয়ে ওটা কি করেছিলে? নিচের দিকে নামিয়ে নিয়ে এসেছিলে। এখানে তোমার ধরো তুমি এখানে জেনারেটর রুমটাকে বসিয়েছিলে,
সাপোজ দিস ওয়াজ ইওর জেনারেটর রুম, দিস ওয়াজ ইওর ড্যাম। তো ড্যাম থেকে জেনারেটর রুমের মাঝখানে যে কানেকশনটা ছিল এইখানেই তুমি কি করেছিলে, পেন স্টকটাকে বসিয়েছিলে। সো দিস ওয়াজ ইওর পেন স্টক। সো অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, which of the following power plant is free from environmental pollution? We all know যে এখানে যতগুলো অপশনস রয়েছে তার মধ্যে একমাত্র হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট একটা পাওয়ার প্ল্যান্ট যেটা ফ্রি ফ্রম এনভায়রনমেন্টাল পলিউশন। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, which type of motor is used for ceiling fan? তো এই কোশ্চেনটা একটা খুবই কমন কোশ্চেন, কোন ধরনের মোটরকে আমরা সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করে থাকি। এখানে দেখো শেডেড পোল মোটর, ইউনিভার্সাল মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটর স্টার্ট মোটর আর ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর দেওয়া আছে। তো এই অপশনগুলোর মধ্যে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর যেটা হয়ে থাকে সেই পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরটাই হচ্ছে সিলিং ফ্যানের এক্সাম্পল, বাকি কিন্তু কোনোটাই নয়। এটা মনে রাখবে, দিস ইজ ফর সিলিং ফ্যান, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটরের কথা কিন্তু আমরা বলছি। নেক্সট দেখো, a ceiling fan has a blade size of 1400 rpm, 1400 millimeter of the blade size with 56 inches will have a motor rating of, ঠিক আছে, যদি 1400 মিলিমিটার হয়ে থাকে আর 56 ইঞ্চ যদি সাইজ হয়ে থাকে তাহলে মোটরের রেটিং কি রকম হওয়া উচিত। তো জেনারেলি এইটাই আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। তো রাফলি তুমি ধরতে পারো যে 120 থেকে 180 ওয়াটের কাছাকাছি এটা হবে। নাও এই ডিসি শান্ট মোটরের কথা বলেছে, হ্যাভিং আর্মেচার রিঅ্যাকশন, আর্মেচার রেজিস্ট্যান্স অফ 1 ওহম and a field circuit field coil resistance of 100 ohms এখানে given আছে, ঠিক আছে। the back EMF with constant is 9 volts, ঠিক আছে, for 100 rpm. The DC supply voltage is 100 volt and it is running with a speed of 1000 rpm. So what is the DC supply current? তো এখানে DC supply কারেন্টটা কত হবে সেটা আমাকে ডিটারমাইন করতে বলেছে। তো DC প্রথমত একটা শান্ট মোটরকে ড্র করো, সাপোজ দিস ইজ আ DC শান্ট মোটর, উই অল নো this is a DC shunt motor। তো তোমরা জানো যে এই যে ডিসি শান্ট মোটরটা রয়েছে এর অ্যাক্রসে আমি যদি এখানে একটা ধরো রেজিস্ট্যান্স ধরে নিই, এইখানে একটা ধরো ভোল্টেজ সোর্স ধরে নিই, দিস ইজ মাই RA এন্ড দিস ইজ মাই EB, রাইট। এবার এখানে কি বলা আছে দেখো, দ্য আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স ইজ 1 ওহম, তার মানে RA টা দেওয়া আছে 1 ওহম। আচ্ছা, দ্য ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স ইজ 100 ওহমস, তো এখানে কত দেওয়া আছে 100 ওহমস দেওয়া আছে। আচ্ছা, the back EMF constant is at 900 volts for 100 rpm, ঠিক আছে। DC সাপ্লাই ভোল্টেজ হচ্ছে যদি 100 ভোল্ট করা হয় is running with a speed of 1000 rpm, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য DC সাপ্লাই কারেন্ট, মানে এইখানে ধরো তুমি 100 ভোল্ট অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, 100 ভোল্টস অ্যাপ্লাই করেছো। 100 ভোল্টস অ্যাপ্লাই করার জন্য এইটাখানে যে স্পিডটা পেয়েছে সেই স্পিডটা হচ্ছে গিয়ে তোমার 1000 rpm, ঠিক আছে, 1000 rpm। সো EB সমান সমান আমরা কি জানি, দেখো আমাদের বার করতে কি বলেছে, আমাদের DC সাপ্লাই কারেন্টটা বার করতে বলেছে, মানে এই কারেন্টটা বার করতে বলেছে, রাইট। দিস ইজ যদি I হয়ে থাকে, এইটা কত, এইটা ধরো ISH, রাইট। এটা কত হবে, এটা হবে তোমার ধরো IA। তো তুমি দেখো এইখান দিয়ে যে কারেন্টটা, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, দিস ইজ হাউ মাচ ইট ইজ 100 ভোল্ট বাই 100 অ্যাম্পিয়ার, দ্যাট মিন্স 1 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হবে। তাহলে IA টা কত হবে, আমাদের এটা জানতে হবে যে IA টা হাউ মাচ ইট উইল বি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন কি বলেছে দেখো, এখানে বলেছে যে যদি 9 ভোল্ট হয় তাহলে এত অ্যাম্পিয়ার হবে, তাই তো। তার মানে এখানে একটা জিনিস তুমি জানো যে EB is proportional to N or EB1 by EB2 কার সাথে সমান হয়, N1 by N2 সাথে সমান হবে, রাইট। সো EB1 টা এখানে 9 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে, ব্যাক EMF টা এখানে 9 ভোল্ট দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে EB2 টা বার করতে পারবে। সো EB2 কত হবে, EB2 will be equal to N2 by N1, right, into EB1। Now what is N2 by N1, দেখো N2 by N1 কত আছে 1000 rpm by 100 rpm into 9 ভোল্ট, তার মানে এখানে কত হচ্ছে দেখো, সেখানে 90 ভোল্টের কাছাকাছি চলে আসছে। তার মানে এখানে তুমি EB টা কত পেয়ে গেলে, 90 ভোল্টের কাছাকাছি পেয়ে গেলে, রাইট। এবার তোমাকে DC সাপ্লাই কারেন্ট বার করতে বলেছে, এবার তোমাকে RA টা বার করতে হবে। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা কি জানি, V is equal to EB plus IARA। সো V টা আমার কাছে 100 ভোল্ট দেওয়া আছে, EB টা আমার কাছে 90 ভোল্ট জানা আছে, IA টা আমার কাছে IA টা কি বেরিয়েছে না, IA টা বেরোয়নি, IA টা বার করতে হবে। আর এটা দেওয়া আছে 1 ওহমস, ঠিক আছে। সো এইখান থেকে দেখো IA সমান সমান কত বেরোচ্ছে,
IA সমান সমান বেরোচ্ছে 100 মাইনাস 90, দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ার্স। তাহলে IA যদি 10 অ্যাম্পিয়ার্স হয়ে থাকে তার টোটাল কারেন্ট কত হবে? IA প্লাস 1, দ্যাট মিনস এটা কত হবে? 11 অ্যাম্পিয়ার্স। সো এখান থেকে আমাদের অ্যান্সার কত বেরোবে? 11 অ্যাম্পিয়ার্স। নাও কামিং টু নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেজর কজ অফ ওপেনিং ইন দ্য আর্মেচার সার্কিট? কোন কন্ডিশনের জন্য বেসিক্যালি এই ওপেনিংটা হয়ে থাকে একটা আর্মেচার সার্কিটের জন্য? তো বলছে ওপেন ইন দ্য ফিল্ড কয়েল, শর্ট ইন দ্য কমিউটেটর সেগমেন্ট, ব্যাড ব্রাশ টেনশন, রং ব্রাশ পজিশন। বেসিক্যালি ব্যাড ব্রাশ টেনশনের জন্য এই ঘটনাটা ঘটে থাকে, ঠিক আছে? আর্মেচার সার্কিট ওপেন হয়ে যেতে পারে। কামিং টু নেক্সট কোশ্চেন, which statement describes the characteristic feature of the routine and preventive maintenance? দেখো রুটিন এবং প্রিভেন্টিভ মেইনটেনেন্স একটা উদাহরণ দিচ্ছি। তোমাদের বাড়িতে যে বাইক আছে সেই বাইকের মেইনটেনেন্স করার জন্য তোমরা কি করো? তোমাদের দেখলে একটা ম্যানুয়াল থাকে। যখন নতুন গাড়ি কেনা হয় ওরা বলে দেয় 3 মাসে 6 মাসে 12 মাসে একবার করে তোমাদের কাছে কি সার্ভিসিং করাতে হয়। সো সেই ব্রেকডাউন হওয়ার আগে আমরা যে মেইনটেনেন্সটা বাইকের করিয়ে থাকি, দ্যাট ইজ পার্ট অফ ইউর প্রিভেন্টিভ মেইনটেনেন্স। এবং সেই প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা একটা বইকে মেইনটেইন করে করা হয়, একটা রুটিন মেইনটেইন করে করা হয়। তো সেটা হচ্ছে রুটিন প্রিভেন্টিভ মেইনটেনেন্স। তো এখানে যতগুলো অপশন দেওয়া আছে, অপশন 1টা হচ্ছে কারেক্ট অপশন। কেন বলো তো? এখানে দেখো বলেছে মেইনটেনেন্স শিডিউল নিডস টু বি ডিসাইডেড। প্রথমত মেইনটেনেন্স শিডিউল, ওই যে তোমার বইটা দেওয়া হয়, ব্লু যে বইটা দেওয়া থাকে তোমার কি বলবো মেইনটেনেন্সের জন্য, তুমি যে বাইক মেইনটেনেন্স করো, বাইক সার্ভিসিং করো, তো সেই বুকের মধ্যে সব লেখা থাকে। বেসড অন মেইনটেনেন্স রিকোয়ার্ড, বেসড অন মেইনটেনেন্স রিকোয়ারমেন্টস এন্টার্ড অ্যাট দ্য ম্যানুয়াল। এবং ওই ম্যানুয়ালের মধ্যে যে ধরনের এন্ট্রি করা আছে সেই ধরনের মেইনটেনেন্স বেসিক্যালি করা হয়ে থাকে, ঠিক আছে? তো বাকি অপশনগুলো পড়ে দেখো, এই বাকি অপশনসগুলো নট রেলিভেন্ট। নাও চলে আসছি কোশ্চেন নাম্বার তারপরেরটা। এখানে একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের কথা বলেছে, ডেলিভারিং এ পাওয়ার অ্যাট 100 অ্যাম্পিয়ার অ্যান্ড অ্যাট 500 ভোল্টস, at 500 volts has an armature series and shunt field resistances given at এত, ঠিক আছে? These all are ohms, just by mistake it has come to be q, but এগুলো সব ohms হবে, ঠিক আছে? Respectively, what is the armature current সেটা বার করতে হবে। তাহলে লং শান্ট কম্পাউন্ড মোটরটা কিরকম দেখতে হয়? দেখো লং শান্ট কম্পাউন্ড মোটরটা এরকম দেখতে হয় বেসিক্যালি। সাপোজ দিস ইজ দ্য আর্মেচার, এইখানে তোমার আছে সিরিজ ফিল্ড। লং শান্টের ক্ষেত্রে আমরা লং শান্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা এইখান থেকে একটা সাপ্লাই কালেকশন করে থাকি, সামথিং লাইক দিস উই ডু, ঠিক আছে? এবার এইখানে যদি চেক করি তো এইখানে দেখো, এইখানে আমরা কি করেছি, যে সাপ্লাইটা দিচ্ছে, ঠিক আছে, আর লং শান্ট কম্পাউন্ড জেনারেটর যে সাপ্লাইটা দিচ্ছে সেটা কত দিচ্ছে? দেখো এখানে বলছে 100 অ্যাম্পিয়ারে কারেন্ট সাপ্লাই করছে, ঠিক আছে? আর টার্মিনাল ভোল্টেজটা কত বলে দিয়েছে? টার্মিনাল ভোল্টেজটা বলে দিয়েছে হচ্ছে 500 ভোল্ট, ঠিক আছে? আর রেজিস্ট্যান্স গুলো কত কত বলে দেওয়া আছে, দেখো শান্টের বলে দেওয়া আছে হচ্ছে 200 ওহম, ঠিক আছে? সিরিজ আর্মেচারে বলে দেওয়া আছে 0.1 ওহম। তার মানে এখানে যদি তুমি আর্মেচারটা কনসিডার করো, দিস ইজ 0.1 ওহম। আচ্ছা, সিরিজ রেজিস্ট্যান্সটা কত দেওয়া আছে? 0.03 ওহমস এর কাছাকাছি। এইটা কত আছে? এটা হচ্ছে ইবি, না সরি ইজি, ঠিক আছে? তো আমাদের বার করতে বলেছে এইখানে কত কারেন্ট হবে, রাইট? এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তো কি করে বার করবো? ভেরি ইজি। এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, আর্মেচার কারেন্টটা কত চাই, ভেরি ইজি। দেখো এখানে 200 ওহম আছে, তা 200 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? এদিকে কত কারেন্ট যাবে? 500/200 করতে হবে, দ্যাট মিন্স 2.5 অ্যাম্পিয়ার। তাহলে 2.5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে, 100 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাচ্ছে, তা টোটালটা করতে আসছে এখান থেকে আসছে, তার মানে 102.5 অ্যাম্পিয়ার হবে। 100 অ্যাম্পিয়ার প্লাস 2.5 অ্যাম্পিয়ার, 102.5 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন, which one of the part of DC generator is used to spread out the flux in the air gap uniformly? কোনটা আমাকে ইউনিফর্মলি ফ্লাক্স স্প্রেড করতে সাহায্য করে? ইট ইজ বেসিক্যালি দি পোল শু। পোল শুটাকে আমরা কাজে লাগাই ইউনিফর্মলি ফ্লাক্সটাকে স্প্রেড করার জন্য। ইন হুইচ মেটেরিয়াল দ্য ব্রাসেস অফ দ্য ডিসি জেনারেটর আর মেড? আমরা জানি কার্বন এবং গ্রাফাইট দিয়ে ব্রাশ তৈরি করা হয়। হাউ মেনি প্যারালাল পাথস আর দেয়ার ইন এ সিমপ্লেক্স ওয়েভ ওয়াইন্ডিং অফ দি আর্মেচার অফ এ ডিসি জেনারেটর উইথ 8 পোলস? যদি 8টা পোলো থাকুক আর 10টা পোলো থাকুক, ওয়েভ ওয়াইন্ডিং ইউজ করছে মানে দুটোই প্যারালাল পাথ হবে। যদি ল্যাপ ওয়াইন্ডিং বলতো তাহলে 8টা অ্যান্সার হতো। নাও নেক্সট কোশ্চেন, ট্রান্সফরমার্স আর রেটেড ইন, উই অল নো ইট ইজ রেটেড ইন কেভি। ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য লো ভোল্টেজ সাইড অফ এ সিঙ্গেল কেভিএ 250 ভোল্ট বাই 150 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। কি করে বার করবে? দেখো 1 কেভিএ মানে হচ্ছে 1000 ভিএ ডিভাইডেড বাই 125 ভোল্ট, তাহলে এটা ভাগ করো, তাহলে কত হচ্ছে?
বেসিক্যালি 8 অ্যাম্পিয়ার আসছে। সো 8 অ্যাম্পিয়ার উইল বি দ্য কারেক্ট অপশন। নাও নেক্সট কোশ্চেন চলে আসছি, হুইচ টাইপ অফ ট্রান্সফরমার ডাজ নট আইসোলেট ফ্রম দ্য সেকেন্ডারি? ভেরি ইজি অপশন, অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার স্টার্টার, অটো ট্রান্সফরমার যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড থাকে। নাও দেখো নেক্সট কোশ্চেনে চলে আসছি, দ্য স্পিড অফ দ্য 8 পোল 50 হার্জ অল্টারনেটর ইজ, 8 পোল 50 হার্জের অল্টারনেটরের স্পিড কত হয়ে থাকে? যদি এন এর স্পিড হয়ে থাকে 120 এফ বাই পি, তো 120 ইন্টু 50 ডিভাইডেড বাই তোমার কত হচ্ছে 8, তাহলে এটা 30 হয়ে যাচ্ছে, আর এটা 2 দিয়ে কাটলে 25, তার মানে 750, 750 আরপিএম উইল বি দা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা ভেরি ইজিলি কিন্তু বার করতে পারবো। Now coming to question number 20, a three-phase delta connected alternator having rotating armature will have, ঠিক আছে, রোটেটিং আর্মেচার যদি থেকে থাকে একটা মেশিনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা থ্রি ফেজ যেহেতু সিস্টেম বলেছে, তো থ্রি ফেজ সিস্টেমসের জন্য মিনিমাম 3টে স্লিপ রিং কিন্তু আমাদের লাগবে। Now coming to next question, the current from the stator of an alternator is taken to the external circuit through, কার থ্রু দিয়ে আমরা কারেন্টটাকে এক্সটার্নাল সার্কিটে নিয়ে থাকি? বেসিক্যালি আমরা সলিড কানেকশন করে থাকি। ঠিক আছে, দিস ইজ অ্যান অল্টারনেটর, মনে মাইন্ডেড, এটা অল্টারনেটর, কিন্তু অল্টারনেটরের ক্ষেত্রে আমরা সলিড কানেকশন করে থাকি। The DC and AC generators are similar in one important function, that is, আমরা সবাই জানি যে ডিসি জেনারেটর হোক বা এসি জেনারেটর হোক, সবাই কিন্তু জেনারেট কি করে? এসি। The generated EMF is always AC. Now in case of DC আমরা ওটাকে কনভার্ট করে নিই। Which type of fire extinguisher must not be used in the case of electrical fire? কোনটাকে আমরা ব্যবহার করব না, must not be used? বেসিক্যালি ফোম টাইপের যে সমস্ত মেটেরিয়াল গুলো থাকে বা এক্সটিংগুইশার গুলো থাকে, ওইগুলো কিন্তু আমরা ইলেকট্রিক্যাল ফায়ারের সময় ব্যবহার করব না। হ্যালন ব্যবহার করতে পারি, কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে পারি, ড্রাই পাউডারটাকে ব্যবহার করতে পারি, বাট নট ফোম। Now coming to question number 24, the magnitude of the electric shock on human body depends upon, দেখো কতটা শক কেউ রিসিভ করেছে ডিউ টু ইলেকট্রিক সাপ্লাই, সেটা ডিপেন্ড করে তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হয়েছে। ঠিক আছে, সেই কারেন্ট ফ্লোটা ডিসাইড করে কতটা শক সে রিসিভ করেছে। Now coming to next question, the size of the teeth of the hacksaw blade is directly proportional to its pitch. So how the pitch is specified? বেসিক্যালি একটা হ্যাকসঅ ব্লেডের ক্ষেত্রে যে পিচটা হয়ে থাকে সেটা পার লেন্থে 25 mm হয়ে থাকে। তো দেখো এরকম বেশ কিছু কোশ্চেন তোমরা পাবে যেগুলো নিউমেরিক্যাল বেসড হবে, ডেটা বেসড হবে, তো এইগুলোকে আমাদের একটু সাবধানে ট্যাকেল করতে হবে। কিছু কোশ্চেন আমাদের জানা থাকবে, কিছু কোশ্চেন জানা থাকবে না, তো এই কোশ্চেনগুলো একটু মাইন্ডে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 26 এ চলে যাচ্ছি, সেম টাইপের একটা কোশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য নাইফ ব্লেড শুড বি কেপ্ট হোয়াইল স্ট্রিপিং দ্য কেবল? কেবল কাটার সময় কত অ্যাঙ্গেলে রাখা উচিত? বেসিক্যালি 20 থেকে 45 ডিগ্রি একটা মিনিমাম অ্যাঙ্গেল মেনটেন করা উচিত, যাতে করে আমরা কেবলটা ছিলতে পারি, ছোলা যেতে পারে। নাও কামিং টু কোশ্চেন নাম্বার 27, এ থেরাইট টাইপ লাইটনিং অ্যারেস্টার কি করছে? ব্লকস দ্য সার্জ ভোল্টেজ অ্যাপিয়ারিং ইন এ লাইন, absorbs the surge voltage appearing in a line, offers a low resistance path to the surge, না কোনটা? তো এর ক্ষেত্রে বেসিক্যালি দেখো থাইরাইড টাইপ যে লাইটিং অ্যারেস্টার বা যে কোনো ধরনের লাইটিং অ্যারেস্টারের মেইন কাজই হচ্ছে একটাই, যে অফার করা একটা লো রেজিস্ট্যান্স পাথ টু দা সার্জ, সার্জের ফ্লোয়ের পথে একটা লো রেজিস্ট্যান্স পাথ প্রোভাইড করাই হচ্ছে মেইনের উদ্দেশ্য। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, দ্য রিপল ফ্রিকোয়েন্সি অফ এ 415 ভোল্ট 50 হার্জ থ্রি ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার কত হয়ে থাকে? বেসিক্যালি যদি থ্রি ফেজ রেকটিফায়ার হয় তো 6f, ঠিক আছে, যেহেতু ফুল ওয়েভ রেকটিফিকেশনের কথা বলেছে ওই জন্য 6f হচ্ছে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সিটার সঙ্গে সমান হয়, তাহলে 6 × 50, দ্যাট মিনস রিপেল ফ্রিকোয়েন্সি হয়ে থাকে হচ্ছে 300 হার্জ। ঠিক আছে, দ্য রিপেল ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি 6f এর কাছাকাছি হয়ে থাকে, সো দ্যাট ইজ 300 হার্জের কাছাকাছি হয়। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, ইন এ মোটর জেনারেটর সেট দ্য টাইপ অফ এসি মোটর ইজ ইউজড। আমরা মোটর জেনারেটর সেটে যে এসি মোটরটা ব্যবহার করে থাকি সেটা কি টাইপের হয়ে থাকে? সেটা বেসিক্যালি আমাদের সিনক্রোনাস মোটর হয়ে থাকে। ঠিক আছে, সিনক্রোনাস মোটর আমরা ব্যবহার করে থাকি। দ্য টু পিন সকেটস শুড নট বি ইউজড ইন ডোমেস্টিক ওয়্যারলেস ওয়্যারিং আনলেস দ্য অ্যাপ্লায়েন্স টু বি কানেক্টেড ইজ ডাবল আর্থ। ঠিক আছে, আমাদের যখনই আমরা যখন আমরা ডবল ইনসুলেশন করবো, আমাদের ডবল ইনসুলেশনের দরকার আছে, যদি আমরা ডবল ইনসুলেশন করি সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই টু পিন সকেটটাকে ব্যবহার করতে পারি। ডাবল ইনসুলেটেড আমাদের দরকার পড়ছে টু পিন সকেটের জন্য।
দেখো নেক্সট কি কোশ্চেন বলছে, হুইচ টাইপ অফ ওয়্যারিং ইজ সুটেবল ফর দি মাল্টি স্টোরেজ বিল্ডিং। দেখো মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য আমরা 3 টাইপের যে ওয়্যারিং সিস্টেমটা আছে সেটাকে আমরা প্রেফার করে থাকি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল ওয়াটেজ অফ অ্যান অ্যাপ্লায়েন্স অফ আ 16 অ্যাম্পিয়ার ফিউজ ব্রাঞ্চ সার্কিট। যেখানে 16 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো হচ্ছে সেইখানে রেটিংটা কত হওয়া উচিত, সেখানে বেসিক্যালি রেটিংটা হওয়া উচিত 3 কিলোওয়াটের কাছাকাছি। A NAND circuit with positive logic will operate as, ঠিক আছে, পজিটিভ লজিক মানে বুঝতে হবে পজিটিভ লজিক কি জিনিস। পজিটিভ লজিক মানে হচ্ছে তুমি হাইকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে আর লোকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। আর নেগেটিভ লজিক মানে কি, নেগেটিভ লজিক মানে এর উল্টো, হাইকে তুমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করবে আর লোকে তুমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করবে। তো যদি আমি ন্যান্ডের আউটপুটটা চেক করি, ন্যান্ডের আউটপুটটা তুমি যদি চেক করো তাহলে কত হবে, দেখো ইনপুটে কি কি থাকবে, 0 0 0 1 1 0 1 1, রাইট। তাহলে আউটপুটটা কত হচ্ছে, দেখো অ্যান্ড এর উল্টো, অ্যান্ডে কি হয়, অ্যান্ডে হয়ে থাকে 0 0 0 1, তার মানে এটা 1 1 1 0 হচ্ছে। এবার এটা বলেছে পজিটিভ লজিক লেভেল ইউজ করা হচ্ছে, তো পজিটিভ লজিক লেভেল হচ্ছে এটা। এবার দেখো আউট অফ অল দ্য অপশনস আমি যদি প্রথম অপশনটাকে চেক করি, দেখো নর গেটের আউটপুট কি হয়, নট অর। নট অর মানে কি, নট অর মানে হচ্ছে যেটা অরের আউটপুট, ঠিক আছে, তার উল্টো। তার মানে অরের আউটপুট কিরকম হয়ে থাকে, অরের আউটপুট হয়ে থাকে প্রথমটা 0 বাদ বাকি সব কটা 1। আর নট অর মানে কি প্রথমটা 1 বাকি সব কটা 0। তাহলে এইটার যদি নেগেটিভ লজিক আমি ধরি, দিস ইজ দ্য পজিটিভ লজিক, তাই তো। এর যদি নেগেটিভ লজিকটা বার করা হয় তাহলে কি হবে, এর নেগেটিভ লজিকটা স্বাভাবিকভাবেই এটা 0 বাকি সব কটা 1। দেখো এই যে লজিকটা দাঁড়ানো, ঠিক আছে, এই নেগেটিভ লজিকটা তোমার যেটা দাঁড়ালো আর কি, এই নেগেটিভ নর লজিকটা তোমার ন্যান্ডের যে পজিটিভ লজিক আছে তার সঙ্গে কিন্তু সমান হলো। দিস ইজ দ্য পজিটিভ ন্যান্ড লজিক, ঠিক আছে। এইটা দেখো এর সাথে কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে, ঠিক আছে। সো এইটাকে আমরা বলতে পারি। তো দেখো এখানে যদি আমি করি ইয়েস, সো এইটাকেই আমরা কিন্তু বলবো হচ্ছে নর নেগেটিভ লজিক, ঠিক আছে। নর নেগেটিভ লজিকটাই কিন্তু আমার কাছে কি হবে, এর সাথে সমান হবে, ন্যান্ডের লজিকের সাথে কিন্তু সমান হচ্ছে। এবার দেখো এই ডিকেট কাউন্টার রিকোয়ার্স, একটা ডিকেট কাউন্টারে কি দরকার পড়ে, 10 খানা ফ্লিপ ফ্লপের 10 দরকার পড়ে। ইন এ পিএন জাংশন, when a PN junction is forward biased, যখন একটা PN জাংশনকে ফরওয়ার্ড বাস্ট করা হয় তখন কি হয়, the depletion region decreases, the minority carriers are not affected, the holes and the electrons move away from the junction, or all of them. বেসিক্যালি কেবলমাত্র ডিপ্লিশন লেয়ারটাই এখানে কিন্তু ডিক্রিজ করে। তুমি যদি মাইনরিটি ক্যারিয়ারের কথা বলো, মাইনরিটি ক্যারিয়ার কিন্তু মুভমেন্ট হয়, মাইনরিটি ক্যারিয়ার কিন্তু ফিক্সড হয়ে থাকে না। এ ট্রানজিস্টার লাইক এ বিজেটি ওয়ার্কস অ্যাজ এ ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। একটা ট্রানজিস্টারকে আমরা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে কখন ব্যবহার করে থাকি, যখন আমরা এমিটার জাংশনটাকে, মানে ধরো এইটা হচ্ছে আমার কাছে একটা ট্রানজিস্টার, সাপোজ দিস ইজ দি কালেক্টর, দিস ইজ দি বেস, দিস ইজ দি এমিটার, দিস ইজ দি কালেক্টর, দিস ইজ দি বেস, দিস ইজ দি এমিটার। যখন এইটাকে বলা হয় এমিটার জাংশন, এইটাকে বলা হয় কালেক্টর জাংশন। যখন তুমি এমিটার জাংশনকে ফরওয়ার্ড বায়াস করবে আর কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস করবে, তখন তুমি এই ডিভাইসটাকে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে পারো, ঠিক আছে। সো দ্য অপশন 1, আই থিঙ্ক, ইয়েস, the emitter junction is forward biased and the collector junction is reverse biased. The option 1 is the correct option. Now coming to next question, which one of the following capacitors are only used for DC? দেখো এখানে যা অপশনগুলো রয়েছে তার মধ্যে সিরামিক ক্যাপাসিটরটাও ডিসিতে ব্যবহার করা যায়, বাট যেহেতু অনলি ডিসির কথা বলেছে ওই জন্য দ্য কারেক্ট অপশন উইল বি অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। যেখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইট ব্যবহার করা হচ্ছে সেটাই কেবলমাত্র ডিসির জন্য অ্যাপ্লিকেবল। Find the value of the capacitance required যদি 0.5 কুলম্ব অফ চার্জ হয়ে থাকে টু 25 ভোল্টস। তো Q ইকুয়াল টু CV আমরা তো জানি, ভেরি ইজি। সো এখান থেকে সিটা বার করতে পারবো, হাউ মাচ ইট ইজ, Q ডিভাইডেড বাই V, রাইট। সো কিউটা কত, কিউটা এখানে দেওয়া আছে হচ্ছে তোমার 0.5 ডিভাইডেড বাই 25, দ্যাট মিনস কত হচ্ছে 1/50, 1/50 মানে কত 0.02, রাইট। So 0.02 farad is the correct option. এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে। When the hydrometer reads 1.26, then what is the status of the lead acid cell? Basically যখন 1.26 শো করে
তখন এটা ফুলি চার্জ কন্ডিশনে চলে গেছে, ঠিক আছে। তো এইরকম মিটারের বিভিন্ন ভ্যালুজ আছে, সেই ভ্যালুজের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করতে পারি যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য ব্যাটারি, ঠিক আছে। তো এই ডেটা পয়েন্টগুলো আমি সেরকম হলে চ্যাট বক্সে শেয়ার করে দেবো যে কোন পয়েন্টে কি হয়, কোন পয়েন্টে চার্জ কমে যায়। তো মনে রাখবে মোটামুটি 1.26 এর জন্য এটা কিন্তু ফুলি চার্জ কন্ডিশনে থাকে। কোশ্চেন নাম্বার 41 দেখো, a substance that has low retentivities or low retentiveness can be used for manufacturing of, দেখো যার লো রিটেন্টিভিটি মানে হচ্ছে যার রেসিডুয়াল ম্যাগনেটিজম ধরে রাখার ক্ষমতাটা কম হচ্ছে। তো লো রিটেন্টিভিটি কার হওয়া উচিত? যেগুলো ইলেকট্রোম্যাগনেট আমরা তৈরি করি, আমি চাই কি ইলেকট্রিক্যাল সাপ্লাই শেষ করার সাথে সাথে ওটা যেন আবার জিরো পজিশনে চলে আসে বা অতটা চার্জ না থাকে। তো এই ক্ষেত্রে লো রিটেন্টিভিটি আমরা শো করতে পারি। এবার চলে আসছি 42nd কোশ্চেনে, হুইচ টার্ম ইন এ ম্যাগনেটিক সার্কিট ইজ অ্যানালোগাস টু দি কারেন্ট। কারেন্টের সঙ্গে অ্যানালোগাস কি হয়ে থাকে? কারেন্টের সঙ্গে বেসিক্যালি ফ্লাক্সকে আমরা অ্যানালোগাস ধরে থাকি। দ্য ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স হোয়েন দ্য কারেন্ট ইজ ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, আমরা কি ধরে থাকি? যখন ধরো একটা প্লেন অফ দ্য পেপারে যদি ইনটু দ্য কারেন্ট হয়, তাহলে এখানে থামটা প্লেস করলে তোমার ফিঙ্গার গুলো যেদিকে ইন্ডিকেট করবে সেটা তোমার কি বলবো ফ্লাক্সের ডাইরেকশন হবে। তাহলে ডটের জন্য কোন ডাইরেকশন হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে, সো ক্লকওয়াইজ ডাইরেকশন। এই ক্রসের জন্য কোন ডাইরেকশন হচ্ছে? ক্লকওয়াইজ ডাইরেকশন। যদি ডট বলতো দ্যাট ইজ কামিং আউট অফ দ্য পেপার, তো থামটা নিজের দিকে প্লেস করো, থামটা নিজের দিকে প্লেস করলে দেখো ফিঙ্গার গুলো কোন দিক থেকে কোন দিকে মুভ করছে, এটা দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে। তাহলে যদি বলতো আউটসাইড, কামিং আউটসাইড অফ দ্য পেপার, তাহলে অ্যান্টি ক্লক হতো। কামিং ইনটু দ্য পেপার, ক্লকওয়াইজ হবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 44, the two current carrying conductors lying parallel to each other are exerting a force of attraction on each other, ঠিক আছে। the currents are, ঠিক আছে, যদি অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তাহলে সবসময় মনে রাখবে দুটো কারেন্টের মধ্যে দিয়ে একই ডাইরেকশনে কারেন্টের ফ্লো হচ্ছে। হাউ মেনি নাম্বার অফ ইলেকট্রনস আর দেয়ার ইন এ কপার অ্যাটম? তো কপারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 29, that much amount of number of electrons will be present there. The resistance of 250 volt 100 watt lamp will be, ঠিক আছে, very easy, তোমরা জানো W equal to V square upon R, so R সমান সমান V square upon W, so 100 square upon 250 square upon 100, that means 250 into 250 by 100, তাহলে এখান থেকে কত পাচ্ছ? 25 into 25 625, 625, so 625 is the correct option. এবার দেখো নেক্সট কোশ্চেন, দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ সাবস্টেন্স ডিপেন্ড অন, দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে একটা মেটেরিয়ালিস্টিক প্রপার্টি, এইটা কেবলমাত্র মেটেরিয়ালের টাইপের উপর ডিপেন্ড করবে আর অন্য কোনো জিনিসের উপর নয়। দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওম। যদি ইউনিট অফ ধরো বলতো 1/r, দিস ইজ কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স হলে কি হতো? কন্ডাক্টেন্স হলে হতো মো। যদি কন্ডাক্টেন্স বলতো তাহলে মো হতো। কুলম কার ইউনিট? চার্জের ইউনিট। হেনরি কার ইউনিট? ইন্ডাকটেন্সের ইউনিট, ঠিক আছে, ভেরি ইজি। নেক্সট দেখো, দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ অফ এ পিওরলি রেজিস্টিভ সার্কিট ইজ, কত হয়ে থাকে? একটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, একটা পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত হয়? ইউনিটি হয়ে থাকে। আচ্ছা, ফর এ সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম দ্য এফেক্টিভ ভ্যালু অফ দ্য ভোল্টেজ ইজ, দেখো সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের জন্য এফেক্টিভ ভ্যালুকে আমরা কি বলে থাকি? আরএমএস ভ্যালু। সো আরএমএস সমান সমান কি হয়ে থাকে? ভিএম বাই রুট টু। সো ইএম বাই রুট টু দেখো কোথায় আছে? ইএম বাই রুট টু। সো এইখান থেকে তোমরা আমাদের যে থার্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস সেশন যেটা ছিল সেটা আমরা এখানে শেষ করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে ফোন করতে পারো, ফোন করে জিজ্ঞেস করতে পারো, বা বেটার হবে তোমরা এই মেল আইডি দুটোর মধ্যে যে কোনো মেল আইডিতে কিন্তু আমাদের কোশ্চেনটা ড্রপ করতে পারো যদি তোমার কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে। এবং অবশ্যই তোমরা এই যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর যে অপশন চ্যাট বক্স রয়েছে, সেই চ্যাট বক্সে তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, কোনো কোশ্চেন নিয়ে জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জানাবে। সো অবশ্যই তোমরা ক্লাসটা আরেকবার যদি দেখো, অবশ্যই এখান থেকে আরো অনেক ইনফরমেশন পাবে, একবার রিভাইজ করে নাও সেরকম হলে, ঠিক আছে। আর এই যে নোটটা থাকবে, এই নোটটা কিন্তু আমরা পাবলিক ডোমেইনে করছি না, এই নোটটা আমাদের যে পেড ক্লাসে থাকবে সেই পেড ক্লাসে একমাত্র অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। ক্লাসটা যেটা করানো হলো সেই ক্লাসটা ইউটিউবে লাইভ হচ্ছে, ইউটিউবে লাইভ থাকবে, বাট পিডিএফসটা উইল বি অ্যাভেলেবল ইন দ্য পেড গ্রুপস অনলি। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো
তারা অবশ্যই টাইম নিয়ে খাতা পেন নিয়ে বসে পুরো ক্লাসটাকে কপি করে নাও, তাহলে তোমাদের হয়েই যাবে, আর পিডিএফ এর রিকোয়ারমেন্টস থাকবে না। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং আপ টু দিস পয়েন্ট, পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে। সো থ্যাংক ইউ অল, আমরা রেকর্ডিংটা এখানেই স্টপ করলাম। থ্যাংক ইউ।